ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা অন্তরীকরণের পার্ট 2 এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা বলেছিলাম 59টা কোশ্চেন করব। আমি যদিও কালকে তোমাদের ক্লাস নিতে চাইছিলাম, বিভিন্ন কারণে কালকে আসলে ক্লাসটা নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি রেগুলারলি প্রতিদিন ক্লাস নেওয়া, ঠিক আছে? তো আজকে যতটুকু পারি শেষ করে দেব এবং আশা করি এই 59টা কোশ্চেনই এবং এখান থেকে আসবে ইনশাআল্লাহ, এবং এই 59টা টাইপই ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা একটু যুক্ত হও এবং লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং সবাই যাতে হচ্ছে ক্লাসটা করার সুযোগ পায় সেটা হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা। এবং আসলে এই লেখাগুলো হাতের, তো স্লাইড তৈরি করা সম্ভব হয়নি এই অল্প সময়ে। লেখাগুলো হাতের কারণে হয়তো একটু ঝাপসা মনে হতে পারে তোমাদের কাছে, তারপরে একটু কষ্ট করে মানিয়ে নিও। যদি স্লাইডগুলো তৈরি করতে পারতাম লিখে তাহলে ভালো হতো পাওয়ার পয়েন্টে, কিন্তু সম্ভব হয়নি অল্প সময়ের কারণে। তাও মোটামুটি বোঝা যাচ্ছে কিনা একটু জানাও কমেন্টে। তোমরা হচ্ছে অবশ্যই ফ্রেন্ডে জানিয়ে দাও একটু যে লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা। একটু জানাও, তোমরা একটু দ্রুত জানাও, আমি শুরু করব ক্লাসটা। একটু দ্রুত জানাও, আমি শুরু করব ক্লাসটা। ওকে, যেহেতু দেখা যাচ্ছে আশা করি আমরা ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। দেখো, আমাদের হচ্ছে এর আগের দিন আমরা 15 পর্যন্ত দেখেছিলাম, এবার হচ্ছে 16 নম্বরে। দেখো, প্রশ্নটা হচ্ছে যে লিমিট x টেন্স টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স, এটা মান কত? তো এটা মেবি 15 থেকে 16 বার আসছে পরীক্ষাতে, ঠিক আছে? এটা প্রশ্নটা হুবহু 15 থেকে 16 বার আসছে। তো এটা সরাসরি সূত্র, এবং লিমিট x টেন্স টু 0 ln 1 প্লাস এক্স বাই এক্স, এটা মানটা হচ্ছে কত? 1। এটা হচ্ছে সরাসরি কি? এটা সরাসরি হচ্ছে সূত্র। এবং এখানে যদি তুমি শর্টকাট বলতে চাও, ধরো এরকম যদি প্রশ্নটা আসতো যে ধরো একটু চেঞ্জ করে আসছে যে লিমিট x টেন্স টু 0 ln ধরো 1 প্লাস হচ্ছে 2x বাই হচ্ছে x, এই ধরনের আসলে তখন কি সমাধান অনই হইতো? না, অন হইতো না। তখন এটার জন্য একটা শর্টকাট ইউজ করতাম, সেটা হচ্ছে এই যে লনের ভিতরে যে এক্সটা আছে না, সে এক্স এর সহগ কত, সে এক্স এর সহগ নিতা, আর নিচে হচ্ছে নিচের এক্স এর সহগ, নিচের এক্স এর সহগ কত? 1, তাই 1। অন্য কিছু থাকলে অন্য কিছু নিতা, বুঝছো? তার মানে যদি এটা আসে সরাসরি তাহলে অ্যান্সার 1 হবে। কিন্তু যদি একটু চেঞ্জ করে ধরো লনের ভিতরে 1x না দিয়ে শুধু x না দিয়ে 2x দিয়েছে, আর নিচে x দিয়েছে, বা হচ্ছে 2x বা 3x যাই দিক না কেন, তাহলে শর্টকাটটা কি দিতা? লনের ভিতরে যে x এর সহগ আর নিচের x এর সহগ, নিচের x এর সহগ 1 তাই 1 দিয়েছে, এটা অ্যান্সার হতো, বুঝছো? ওকে, তারপর একটা দেখো, তারপর একটা হচ্ছে যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত? তো তোমরা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিবা, যে ধরি f অফ x ইজ ইকুয়াল যে ফাংশনটা দেওয়া আছে সেটা, অর্থাৎ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, ঠিক আছে? এটা ধরে নিয়ে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান শিখেছি না এর আগের দিন নির্ণয় করতে, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য এই যে f প্রাইম x পাবা, সেই x এর মানটা কি করতে হবে? এই যে মেন ফাংশন যেটা f অফ x ধরেছে সেখানে বসে দিলে তুমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পেয়ে যাবা। তো এর আগের দিন যখন করেছিলাম, তো সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করার ক্ষেত্রে প্লাস দিয়ে থাকবে। তো তুমি মুখস্থ রাখতে পারো, যদি মাইনাস দিয়ে থাকে তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা হবে 1, আর যদি প্লাস দিয়ে থাকে তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা হবে √2, বুঝছো? এই ধরনের ফাংশন দুইভাবে থাকতে পারে, হয় মাইনাস দিয়ে অথবা প্লাস দিয়ে। তো বেসিক নিয়মে তো শিখাইলাম যে কিভাবে করতে হয়, তার বাইরেও যদি তুমি শর্টকাটে সহজে সলভ করতে চাও তাহলে কি হবে? এই ফাংশনটা যদি মাইনাস দিয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে 1, আর প্লাস দিয়ে থাকলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে √2। তুমি করে দেখবা, ওইভাবে বেসিক নিয়মে একই হবে। এই জন্য তুমি যদি কষ্ট করে এই দুটো মনে রাখতে পারো তাহলে তো হইলো, এর বাইরে আসে না। ওকে, তারপরে হচ্ছে দেখো, আমি এটা মিশাই দিলাম। দেখো পরের অংশটা হচ্ছে, দেখো এটা বলছে যে লিমিট x টেন্স টু ইনফিনিটি x বাই 2x মাইনাস 1। তো এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি যদিও, তো
তবুও আমরা আরেকটু দেখাই যে লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে তাহলে যে ফাংশনটা দেওয়া থাকবে সে ফাংশনের উপরের সর্বোচ্চ ঘাতের সহগ বা নিচে সর্বোচ্চ ঘাতের সহগই হবে অ্যান্সার। তো উপরের সর্বোচ্চ ঘাত কত, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 1 না, তাহলে সর্বোচ্চ ঘাত কত 1। তো এর আগের দিন আমি যদি এই অঙ্কটা দেখাইছি এই ধরনের অঙ্ক, তবুও বলছি দেখো যদি এখানে লিমিট থাকে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি থাকে তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে বা যে মানটা দেওয়া আছে সেই মানের সমাধান কি হবে, সেই সমাধান হবে সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদটা থাকবে। যেমন এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ কত x টু দি পাওয়ার 1, তো x উপরে যদি থাকতো তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ কোনটা হতো বা চলো কোনটা হতো x স্কয়ার, তখন তার সহগ দিতাম উপরে, আর নিচে একই রকম ভাবে স্টার্ট করো। ওকে আচ্ছা যাও ঠিক আছে। আচ্ছা দেখি না একটু, বাবা কল দিয়েছিল তো। ওকে আচ্ছা আমি এটা মিশা দিয়ে আমি আবার যাচ্ছি। দেখো এই যে এই ধরনের সমীকরণ যদিও আমি এর আগে দিয়ে সলভ করেছি, দেখো আমি আবার রিক্যাপ করছি যেহেতু নেটের প্রবলেম হয়েছিল। দেখো এরকম যদি হয় যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স কিউব প্লাস বিএক্স প্লাস সি বাই হচ্ছে ধরো সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই, এই ধরনের যদি কোনো কি থাকে সমীকরণ থেকে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ওপরে একটা সমীকরণ নিচে একটা সমীকরণ, তাহলে সেটা শর্টকাটটা কি হবে, শর্টকাটটা হবে এই পুরা অংশে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ ওপরে নিচেও একই। তো এই পুরা অংশের সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা, এক্স কিউব না? এই পুরা অংশের সর্বোচ্চ ঘাতযুক্ত যদি এরকম থাকে তাহলে সমাধানটা কি হবে, ওপরে এই পুরা অংশের সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ নিচেও সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ। তো এই পুরা এই যে ওপর এবং নিচে মিলে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা, এক্স কিউব না? তাহলে এক্স কিউব, তাহলে ওপরে হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ কত বা এক্স কিউবের সহগ কত এ। কিন্তু প্রশ্ন হচ্ছে নিচে কি সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটা আছে, মানে নিচে কি এক্স কিউব আছে? নাই, কিন্তু আমি বানায় নিতে পারি 0 ইন্টু এক্স কিউব যদি বানায় নিই তাহলে কোনো সমস্যা হবে না। তো তাহলে নিচে কত হবে, নিচে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ 0, মানে হচ্ছে আনসারটা কত হবে ইনফিনিটি। বিষয়টা বুঝতে পেরেছো যে এই ধরনের সমীকরণ যদি থাকে যে লিমিট এক্স টু ইনফিনিটি এবং উপরে একটা সমীকরণ নিচে একটা সমীকরণ, তাহলে সমাধান কি হবে, এই সমীকরণে আমি খুঁজবো যে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা। তো যেমন এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটা ছিল কত, এক্স কিউব, তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক খুঁজে নেওয়ার পরে উপরে হবে সেই সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগ, নিচেও সেই সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগই হবে। তো আমি এই সমীকরণ সমাধান করতে গিয়ে উপরে সর্বোচ্চ ঘাতযুক্ত চলকের সহগটা পেয়ে গেছিলাম কিন্তু নিচে পাইনি, তাদের সমস্যা কি, আমি তো তৈরি করে নিতেই পারি। এই জন্য আমি নিচে কি করেছিলাম, উপরে সমীকরণের সর্বোচ্চ ঘাতযুক্ত চলক হচ্ছে এক্স কিউব, তো নিচে এক্স কিউব ছিল না তাই নিচে আমি এক্স কিউব বানিয়ে দিয়েছি 0 ইন্টু এক্স কিউব, কোন চেঞ্জ নেই। তো এবার হচ্ছে উপরের সহগটা পাইছি আর নিচে সহগ উইথ 0, তার মানে অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। যদি এরকম হয়তো যে ধরো উপরে এরকম আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এরকম যদি হয়তো যে ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 আর এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 3x প্লাস 7, তো দেখো তো এই সমীকরণে এই ধরনের সমীকরণের সমাধান কি হবে, আমি খুঁজবো আগে যে সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কোনটা। দেখো তো এখানে সর্বোচ্চ ঘাতযুক্ত এই পুরো সমীকরণের চলকটা হচ্ছে এক্স কিউব না? হ্যাঁ, এবার হচ্ছে আমি ওপরে এক্স কিউবের সহগ নেব নিচে এক্স কিউবের সহগ, কিন্তু ওপরে কি এক্স কিউব আছে? নাই, তো আমি বানায় নিলে সমস্যা কি, 0 ইন্টু এক্স কিউব, এই যে প্লাস কোনো চেঞ্জ হয়নি। তাহলে এবার ওপরে হচ্ছে এক্স কিউবের সহগ 0 আর নিচে এক্স কিউবের সহগ 1, মানে অ্যান্সার হবে 0। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে এই ধরনের সমীকরণ থাকলে পুরা সমীকরণের সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটা দেখবো, সর্বোচ্চ ঘাতযুক্ত চলকটা পাওয়ার পরে ওপরেও তার সহগ দেবো নিচেও তার সহগ দেবো, যদি ওপরে না থাকে তার সহগ বানাই দেবো আর নিচে যদি না থাকে তাও বানাই নিব, আর থাকলে তো সমস্যা নাই, এক জায়গাতে থাকবে, হয় ওপরে থাকবে অথবা নিচে থাকবে, আর যেখানে থাকবে না সেখানে বানিয়ে নেবো। আর যদি এটা সমানই থাকতো যে ধরো এরকমই হয়েছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে ধরো এক্স স্কোয়ার প্লাস 5x এরকম আছে, তাহলে তো এখানে তো দুই জায়গাতেই সর্বোচ্চ ঘাতযুক্ত চলক কত, এক্স কিউব সরি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে ওপরে এক্স স্কোয়ার সহগ 1 নিচে এক্স স্কোয়ার সহগ 1 ইকুয়াল 1 হতো। এখানে কোনো সমস্যা ছিল না, কেন, কারণ এখানে তোমার কি আছে, ওপরে আছে নিচেও আছে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে কি ছিল, এক জায়গাতে ছিল আরেক জায়গাতে ছিল না সর্বোচ্চ ঘাতটা, এই জন্য কিন্তু বানিয়ে নিয়েছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ ওকে, তাহলে তারপরে অংশে যাব, এগুলো যদিও আমি আলোচনা করেছিলাম আগেই, তারপর আমি আরেকটু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে পরের অংশে যাচ্ছি আমি। দেখো এটা একটা মজার কোশ্চেন, দেখো
এটা হচ্ছে যে তোমার ইয়ার অনুপাত দেওয়া আছে, দুইটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া হচ্ছে, আয়তন অনুপাত কত। তো ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্কটা কি বলো তো? ভি ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্কটা কি? গোলকের আয়তন ভি ইজ ইকুয়াল 4/3, মানে ঘন আকারের সমানুপাতিক। তার মানে ব্যাসার্ধ দেওয়া থাকলে আয়তন চাইলে জাস্ট ব্যাসার্ধের উপরে কিউব করে দেবা, তাহলে আয়তনের অনুপাত পেয়ে যাবা। এবার যদি কি দেওয়া থাকতো, আয়তন দেওয়া থাকতো, ধরো আয়তন দেওয়া আছে, এবার ব্যাসার্ধ অনুপাত চাইছে, তাহলে কি করতে হয়, এখানে ঘন রোধ করে দিতে, অর্থাৎ অনের উপর ঘন রোধ করতে ইস্টো 27 উপর ঘন রোধ করতে, তাহলে কি পাইতা, অনের উপর ঘন রোধ করলে অনই পাবা, আর 27 উপর ঘনমূল করলে 3 পাবা। বুঝছো? তাহলে ব্যাসার্ধ অনুপাত দেওয়া থাকলে আয়তন অনুপাত চাইলে কি করবা, ঘন করে দিবা, আর যদি উল্টোটা চাই উল্টো করবা। ওকে, তাহলে এটা গেল। এবার দেখো পরেরটা বলছে যে y ইজ ইকুয়াল ln x হলে yn ইজ ইকুয়াল হোয়াট। এই অঙ্ক আমি এর আগের দিনই দেখাচ্ছি, আমি আর দেখালাম না, স্কিপ করলাম। যে y ইজ ইকুয়াল ln x হলে yn এর মান কিভাবে বের করতে হয় সেটা আমি এর আগের দিনই দেখাচ্ছি, সেটা আমি স্কিপ করলাম, এটা আমি আর দেখালাম না। এর আগের দিন আমি অনেকবার দেখাইছি অঙ্কটা, বেশ ভালো করে দেখাইছি। দেখো তারপরে হচ্ছে এই যে পরামিতিক সমীকরণ টাইপের একটা আছে, দেখো যে বলছে যে x ইজ ইকুয়াল a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, y ইজ ইকুয়াল a ইন্টু 1 মাইনাস কস থিটা হলে dy/dx এর মান কত। তো এখানে তিনটা চলক আসছে, দেখো একটা হচ্ছে x আসছে, এখানে আসছে x একটা চলক, থিটা একটা চলক, আবার y একটা চলক, তিনটা চলক চলে আসছে, কিন্তু আসলে চাইছে কত, dy/dx। কিন্তু তুমি এই সমীকরণে কোথাও dy/dx সরাসরি বের করতে পারবা না। এই জন্য যে কাজটা করতে হবে তোমাকে, দেখো আমি x ইজ ইকুয়াল যে কাজটা করবো a দ্বারা গুণ করে দাও, তাহলে a থিটা মাইনাস a সাইন থিটা। ওকে, এবার এটাকে আমরা এখানে চলক x না, সরি থিটা না, এখানে চলকটা থিটা, আর বাম পক্ষের চলক না তো x, কিন্তু আমি ওটাকে x ধরলাম না, আমি ডান পক্ষের চলক নিয়ে dx করব, ঠিক আছে। মানে এই ডান পক্ষের চলকটাকে থিটা, তাহলে থিটার সাপেক্ষে আমি x কে অন্তরীকরণ করব, কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। কাকে অন্তরীকরণ করব, x কে। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করো থিটার সাপেক্ষে, d অফ d থিটা অফ a থিটা মাইনাস a সাইন থিটা। ওকে, এবার দেখো এই d অফ d থিটা অফ a থিটাকে করলে কত হবে, a হবে, মাইনাস d অফ d থিটা অফ a সাইন থিটাকে করলে কত হবে, a থেকে গেল, সাইন থিটাকে করলে কত হবে, cos থিটা হবে। ওকে, এটা আমরা কি পেলাম শেষ পর্যন্ত, dx/d থিটা পেলাম, ঠিক আছে। ওকে, আমার দরকার dy/dx, আমি এখান থেকে একটা বের করে রাখলাম। ওকে, এটা 1 নম্বর রাখলাম আমি। এবার হচ্ছে এখানে আসো, এখানে যে কাজটা করো একই রকম ভাবে a দ্বারা গুণ করে দাও। ওকে, এবার হচ্ছে থিটার সাপেক্ষে এটাকে আবার থিটার সাপেক্ষে আবার কি করো, y কে অন্তরীকরণ করো। তাহলে থিটার সাপেক্ষে যদি আমি y কে অন্তরীকরণ করি, তাহলে a কে করলে কি হবে, 0 হবে না। কেন 0 হবে, কারণ আমি অন্তরীকরণ করছি কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, কিন্তু এখানে থিটার যদি কোনো বংশধর নাই, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি, থিটার কোনো বংশধর নাই। যদি থিটার কোনো বংশধর থাকতো তাহলে তার অন্তরীকরণ করতে পারতাম, যেহেতু থিটার কোনো বংশধর নাই তার মানে সে ধ্রুবক, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ করব তার যদি কোনো কিছুই না থাকে, তার বংশধর কিছুই না থাকে, তাহলে সে ধ্রুবক। তাহলে ধ্রুবকে করলে 0, মাইনাস এ থাকলো, cos থিটাকে করলে কি হবে, থিটার সাপেক্ষে cos থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হলো। তার মানে অতএব dy/d থিটার মান পেলাম হচ্ছে a সাইন থিটা। এটা আমি দিলাম 2 নাম্বার। আমাকে চাইছে কি dy/dx না, তাহলে দেখো কে আমি যদি 2 নাম্বারকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে যদি 1 নং দ্বারা ভাগ করি তাহলে কি হয়, তাহলে 2 নং কোনটা, এটা dy/d থিটা, এটাকে ভাগ করব কোনটা, 1 নং দ্বারা, তাহলে 1 নম্বর কোনটা, dx/d থিটা। ওকে, এটা ইজ ইকুয়াল কত হবে, 2 নম্বরের উপরে হচ্ছে a sin থিটা, আর 1 নম্বরে কি আছে, 1 নম্বরের নিচে আছে, 1 নম্বরে আছে a মাইনাস a cos থিটা, ঠিক আছে। এবার দেখো তো এখান থেকে d থিটা কেটে গেল, তাহলে d থিটা কেটে গেলে শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত হবে dy/dx। এটা ইজ ইকুয়াল এপারে কত হবে, দেখো তো উপরে আছে a sin থিটা, আর নিচে কি আছে দেখো তো, দুই জায়গাতে যদি এটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস cos থিটা না। ওকে, 1 মাইনাস cos থিটা, এবার ওপরে নিচে কেটে গেল, তাহলে শেষ পর্যন্ত কি থাকলো, উপরে সাইন থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস cos থিটা। এটা অ্যান্সার বাই dx।
সাইন থিটা থাকলো, আর 1 মাইনাস কস থিটা সূত্র। ওকে, তাহলে উপরের পরিবর্তে সাইন থিটার পরিবর্তে 2 সাইন থিটা কস থিটা লিখলাম কিভাবে, এই সূত্র থেকে। আর নিচে আছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এই 2 কাটা, আর ওপরে সাইন থিটা বাই 2 আর নিচে সাইন থিটা বাই 2 কাটা হবে, তাহলে নিচে দুইটা আছে না, একটা কাটা হলে একটা থাকবে না, তাহলে শেষ পর্যন্ত উপরে থাকবে কস থিটা বাই 2 আর নিচে থাকবে সাইন থিটা বাই 2, তাহলে কস থিটা বাই সাইন থিটা বাই 2 মানে হচ্ছে কট থিটা বাই 2। সর্বোচ্চ এ পর্যন্ত অ্যান্সার থাকতে পারে, অথবা এই যে এ পর্যন্তই থাকতে পারে, এই যে পর্যন্তই। বুঝছো? ওকে, তাহলে এটা গেল, এটা পর্যন্ত বুঝেছো সবাই? এ পর্যন্ত বুঝেছো? ওকে, এ পর্যন্ত বুঝে থাকলে আমরা পরের অঙ্কতে যাব। দেখো, আমরা পরের অঙ্কতে যাব একটু। ওকে, ঠিক আছে, দেখো পরের অঙ্ক আসছে। বলছে একটি গোলকের আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের মানে কত গুণ। প্রশ্ন হচ্ছে একটি গোলকের আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। তো একটি গোলকের আয়তনের সূত্রটা কি বলতো? আয়তন ভি ইজ ইকুয়াল হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, এটা এখন বলছে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। তাহলে হার মানে কি? সময়ের সাপেক্ষে আয়তন বৃদ্ধির হার, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে তার কতটুকু আয়তনটা বৃদ্ধি হচ্ছে। তার মানে যেহেতু সময়ের সাপেক্ষে তোমার বৃদ্ধিটা চাইছে, তাই আমরা হচ্ছে এখন এই আয়তনটাকে কি করব, সময়ের সাপেক্ষে অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। মানে বৃদ্ধির হার যদি চাই, বৃদ্ধির হার মানে কি সময়ের সাপেক্ষে সে কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে এটা যদি বৃদ্ধির হার যদি বের করতে চাই কোনো কিছু, তাহলে আমরা কি করব, তাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলবো। এটা সিম্পল কথা, যদি বৃদ্ধির হার কোনো কিছু বের করতে বলে। তারপরে হচ্ছে ডিটি অফ 4/3 পাই আর কিউব। ওকে, তারপরে হচ্ছে দেখো কি হয়, এই যে এখানে ডিভি বাই হচ্ছে ডিটি হলো বা আয়তন বৃদ্ধির হার, তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ সেটা বের করি আগে। 4/3 যেহেতু ধ্রুবক আমরা সামনে নিয়ে নিলাম, পাইও ধ্রুবক সামনে নিয়ে নিলাম। এবার ডি অফ ডিটির সাপেক্ষে কাকে অন্তরীকরণ করব? ডি অফ ডিটির সাপেক্ষে হচ্ছে আর কিউবকে অন্তরীকরণ করব। তাহলে 4/3 থাকলো, পাই থাকলো। এবার ডি অফ ডিটি অফ আর কিউবকে করলে কত হবে? তুমি মনে মনে চিন্তা করো, এখানে টি টু দি পাওয়ার এন আছে, তাহলে টি টু দি পাওয়ার এন কে যদি আমরা কি করি, অর্থাৎ ডি অফ ডিটি অফ টি টু দি পাওয়ার যদি এন থাকে, তাহলে আমরা সেটাকে যদি আমরা কি করি, অন্তরীকরণ করি, বা হচ্ছে সিম্পল যদি চিন্তা করো যে ডি অফ এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত হবে? এনটার সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে। তুমি এটাই চিন্তা করো যে ডি অফ ডিটি টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটার সামনে আসলো অর্থাৎ 3টার সামনে আসলো এন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ 8 এক্স এর পরিবর্তে 8 চিন্তা করো, 8 টু দি পাওয়ার এন মাইনাস 1, এন বলতে হচ্ছে কত? 3 মাইনাস 1। কিন্তু যাকে আমরা এক্স চিন্তা করেছি, এই যে বা যাকে আমরা টি চিন্তা করেছি, মানে আর কে টি চিন্তা করেছি না, এই যে যেহেতু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি এটাকে, তাহলে আমি আর কে অবশ্যই টি চিন্তা করে অন্তরীকরণ করছি, কিন্তু সে কি টি? যাকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি সে কি টি? না, সে টি না, সে হচ্ছে আর। তাহলে তাকে সাইডে গিয়ে আমরা কি করব? মাইট দেবো বলতে তাকে আমরা কি করব? আবার অন্তরীকরণ করব। ঠিক আছে? ওকে, তাহলে শেষ পর্যন্ত কি আসে দেখো তো। শেষ পর্যন্ত যেটা আসে এখান থেকে 3 কাটা হলে আমি এখানে লিখছি, শেষ পর্যন্ত যেটা আসবে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল যেটা হবে থাকবে হচ্ছে 4 পাই আর আর ওখানে থাকবে হচ্ছে ডি অফ ডিটি অফ আর। এই যে এটা হচ্ছে অ্যান্সার। আমাকে চাইছিল যে একটি গোলকের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। দেখো তো, আয়তন বৃদ্ধির হার, এই যে তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ হয়েছে? 4 পাই আর গুণ না? এটাই চাইছিল উত্তর হবে কত? 4 পাই আর। তার মানে আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধ বৃদ্ধির হারের 4 পাই আর গুণ, এটা উত্তর। বুঝছো? ওকে, তাহলে এটা মিশিয়ে দিলাম, আমরা পরেরটাই যাই। এখানে বলছে দেখো যে একটি ওই উচ্চতা ও ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্ত ভূমিক একটি কোন ও অর্ধগোলকের আয়তন অনুপাত কত। আমি জিনিসটা বুঝাই, দেখো বলছে একই উচ্চতা ও ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্ত ভূমিক একটি কোন, ঠিক আছে, ও একটি
অর্ধগোলকের আয়তন অনুপাত। সিম্পল বিষয়টা, তুমি কি করবা, কোনকের আয়তন নিবা উপরে, কোনকের আয়তন ভি অফ সি, কোনকের আয়তন, আর নিচে হচ্ছে একটা অর্ধগোলকের আয়তন অনুপাত। তাহলে গোলকের আয়তন যদি ভি অফ, আমি চিন্তা করলাম হচ্ছে গোলকের আয়তনকে জি যদি চিন্তা করি, তাহলে গোলকের আয়তন হচ্ছে ভি অফ জি, কিন্তু এখানে তোমার পুরা গোলকের আয়তন চাই না, অর্ধগোলকের আয়তন চাইছে। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, ভি অফ জি বাই 2 হবে। তার মানে ওপরে কি দিবা, কোনকের আয়তন দিবা, আর নিচে হচ্ছে অর্ধগোলকের আয়তন দিবা, তারপর যে মান পাবা সেটা অ্যান্সার। বুঝছো? এটাই, প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করতে পারতো না। ওকে, তাহলে কোনকের আয়তনকে অর্ধগোলকের আয়তনে ভাগ করলে যা হবে তো অ্যান্সার। তারপর একটা দেখো, বলছে দেখো আচ্ছা, এখানে কি একটা স্লাইড নাই? সরি, একটু দেখো, একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও একটু, স্লাইড আসছে না তো। আচ্ছা, না, এর আগে স্লাইডটা কোনটা, এটা কোনটাতে? আচ্ছা, ওপরের দিকে দেখি। স্লাইডটা একটু ছোট করা লাগবে। আচ্ছা, ওপরের দিকে যাই একটু। চব্বিশ, 25, হ্যাঁ এই জায়গাতে ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেখো আমরা পরে অংশটাতে যাই, একটু জুম আউট হয়ে গেছিল। দেখো 24 নম্বরে আসি, 23 নম্বর পর্যন্ত আমরা দেখলাম, 24 নম্বরে আসি। দেখো 24 নম্বরে কি বলছে, বলছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই হচ্ছে x স্কোয়ারের মান কত। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x এর সূত্র কত? আমরা সূত্র জানি, 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, ঠিক আছে। আর এখানে হচ্ছে x, ওকে, x স্কোয়ার, নিচে হচ্ছে x স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে আমরা 1 মাইনাস cos x এর সূত্র বসালাম, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, আর নিচে x স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে দেখো যেটা হবে যে তোমার আমরা সূত্র তৈরি করবো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2, আর এখানে হচ্ছে আমি x বাই 2 লিখলাম, এই যে 2টাকে নিচে নিয়ে আসলাম, তারপরে পুরাটার উপর হোল স্কোয়ার দিলাম। দেখো তো এখানে কি বেশি লিখে ফেলছি, দেখো যদি স্কোয়ার করি তাহলে সাইন স্কোয়ার x বাই 2 থাকছে, মানে উপরে একটা বেশি লিখিনি, কিন্তু নিচে দেখো তো স্কোয়ার যদি করি, সাইনের উপর স্কোয়ার হচ্ছে, আবার 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে না, কিন্তু এখানে ছিল কত, এখানে ছিল 2, কিন্তু এই 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে না, তাহলে আমি একটা মানে কত বেশি লিখে ফেলেছি, আমি আসলে 2 বেশি লিখে ফেলেছি। এই যে 2টাকে যদি আমি এই 1/2 আকারে দিয়ে দিই, তাহলে দেখো তো এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে x স্কোয়ার হবে, মিলছে, আবার 2 এর উপর স্কোয়ার করলে 4, এবং 4টা এখানে থাকা যে কথা উপরে থাকা একই কথা, তাহলে এই 4কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, ঘুরে 2ই হয় না, মানে আগেরটা ফেরত পাই না। তো আমি এখান থেকে এখানে আসার সময় 2
টু বেশি লিখে ফেলছিলাম, এই জন্য টুটা ভাগ করে দিলাম, কেটে গেল। তারপর এখানে দেখো তো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত 1 না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান 1, 1 এর উপর স্কোয়ার করলে কত হবে 1ই হবে, তাহলে শেষ পর্যন্ত থাকবে কত ওই যে 1/2, তার মানে 1/2 হবে অ্যান্সার। বুঝছো? তার মানে হচ্ছে কি হবে 1/2 হবে অ্যান্সার। ওকে, তাহলে এটা শেষ। তাহলে আমরা পরের অংশে যাব। দেখো এখানে বলছে 25 নম্বরে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যে ঢাল নির্ণয় এগুলো বেশি ইম্পর্টেন্ট। যে y = x³ - 2x² + 4x - 1 বক্ররেখাটির x = 2 বিন্দুতে ঢালের মান বের করতে বলছে। ঠিক আছে, কোন বিন্দুতে x = 2 বিন্দুতে ঢালের মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই বক্ররেখা যে কোনো বিন্দুতে ঢাল আগে বের করি। তো আমরা এর আগের দিন দেখছিলাম যে কোনো বিন্দুতে ঢাল বের করার নিয়মটা কি ছিল, এটা হচ্ছে আচ্ছা এই বক্ররেখাটা দেওয়া আছে যেটা, তাহলে যে কোনো বিন্দুতে ঢালটা হবে dy/dx। তাহলে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢালটা হচ্ছে dy/dx। তাহলে এটাকে হচ্ছে x এর সাপেক্ষে অন্তর্করণ করলে কত হবে, x³ করলে হচ্ছে 3x² মাইনাস এখানে কত হবে 4x হবে, কারণ 2 থাকলো আর x² করলে কত 2x হতো, তাহলে 2 এর সাথে 2 গুণ হয়ে 4x প্লাস হচ্ছে 4 আর মাইনাস 1 কে করলে 0। তো এটা করলাম না, তাহলে এই বক্ররেখা যে কোনো বিন্দুতে ঢাল পেলাম এটা, কিন্তু আমাকে কি যে কোনো বিন্দুতে ঢালের মান বের করতে বলছে না, x = 2 বিন্দুতে ঢালের মান বের করতে বলছে। তাহলে তুমি x এর মান জাস্ট এখানে 2 বসায় দাও। তাহলে x এর মান যদি 2 বসায় দাও, তাহলে 3 × 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 4 × 2 প্লাস হচ্ছে 4, তার মানে হচ্ছে কত হবে 12 প্লাস 4 মাইনাস হচ্ছে 8, তার মানে হচ্ছে কত 8, তার মানে হচ্ছে x = 2 বিন্দুতে বক্ররেখার ঢাল হচ্ছে 8 একক। ওকে, তারপরে হচ্ছে পরের অংশে দেখো পরের অংশটা দেখো বলছে যে ddx of a⁵x এর অন্তরজ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ddx of a⁵x এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমরা এর আগের দিনই তোমাদের বলেছিলাম যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক অনেক আছে। a⁵x এর যদি আমরা ddx করি তাহলে কত হবে x ln a হয়। তো এই একই রকম জিনিস না, এটা ddx of a⁵x এর পরিবর্তে 5x আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটা সামনে আসবে, মানে এক্সটা সামনে আসবে, এক্স বলতে কোনটা 5xটা সামনে আসবে, তারপর লন এ হবে। কিন্তু যাকে আসলে এ চিন্তা করেছি বা এক্স চিন্তা করেছি সে কি এক্স না, আমরা a⁵x কে অন্তরীকরণ করলে এক্স লন এ হয়, কিন্তু আমরা ওইটার মতো করে এটাকে চিন্তা করছি যে a⁵x কে করলে কত হয় এক্স লন এ, কিন্তু যাকে এক্স চিন্তা করছি সে কি এক্স, সে এক্স না, সে হচ্ছে 5x। সে 5x হলে তাকে সাইডে নিয়ে গিয়ে বলবো, সাইডে গিয়ে মাইট দেবো, মাইট দিয়ে বলবো তুমি তো এক্স না, তুমি এক্স কেন দাবি করছো। তখন সে যেহেতু এক্স না, এক্স দাবি করছে, তাই সাইডে গিয়ে কি করবো তাকে মাইট দেবো, মানে ddx করবো। কাকে ddx করবো, যে এক্স দাবি করছিল তাকে। তাহলে দেখো তাকে যদি ddx করি তাহলে 5টার সামনে চলে আসবে আর থাকবে পরে কি dx/dx, তাই এটা মান তো 1, তার মানে আসলে কি এখানে এক্সট্রা করে আমরা 5 পাবো, সে 5টা চলে আসবে। তাহলে কত হবে গুণ হলে তোমার হচ্ছে 25x ln a। বুঝছো, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলো খুবই সহজ এবং এই টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো বিষয়টা? ওকে, ঠিক আছে। তাহলে তারপরে অংশটাতে আমি যাচ্ছি, এটা শেষ। পরের অংশটা দেখো, এটা দেখো পরের অংশটা দেখছে, দেখো বলছে যে f(x = x + sin x) হলে f'(x) মানে f(x) = একটা ফাংশন দেওয়া আছে। এখন তার অন্তরীকরণ = 0 হলে x এর মান কত? সিম্পল বিষয়। তাহলে তার অন্তরীকরণ বের করো, f'(x) বের করো। তাহলে f'(x) কত হবে, x কে করলে হচ্ছে 1 হবে, প্লাস sin x কে করলে কত হবে cos x হবে। এবং সেই তার অন্তরীকরণ মানে f'(x) = 0, মানে তার অন্তরীকরণ যেটা পাইলাম সেটা ইজিকল কত হবে 0 হলে x এর মান কত? তাহলে সিম্পল বের করো। তাহলে cos x ইজিকল কত হবে -1। এখন cos এর মান কত, cos কত ডিগ্রি মান -1, cos 180 ডিগ্রির মান -1 না, তাহলে cos 180 বা পায়ের মান -1, তার মানে হচ্ছে x ইজিকল শেষ পর্যন্ত কত হবে পাই। বুঝছো, এইটা খুবই সিম্পল ছিল।
তারপর একটা দেখো, সরি তো দুঃখিত। একটু এই তো এটা হচ্ছে না কেন? এটা ক্লিন দা হয় না, এটা হচ্ছে এক্সট্রা আসছে। না ই করেন উনি করেন। সিলেক্ট হয়ে গেছে, এই অংশটা আসছে না, সিলেক্টের অংশটা। ¿Sí? Sí, me gustó. Lindo. Más que lindo.
হ্যাঁ ওই যে সিলেক্ট, কিন্তু ওই ওই সিলেক্টে দেন পেন, হ্যাঁ পেনে দেন, পেনে দেন, এই পেন নিও না, লিঙ্ক করে দিন, সম্পূর্ণ দাও ওই ফাইল দাও ফাইল কেটে দাও, ওই ফাইল কেটে দাও। ওইটা সিলেক্ট না, পেনে দেন, পেনে দেন। আচ্ছা আপনি যান, আপনি যান, যান আমি দেখি। ওকে দেখো একটু প্রবলেম হয়েছিল, এটা আপডেট হচ্ছিল, এই জন্য হয়তো সমস্যা হয়েছিল। দেখো আমরা পরের অংশটা আসি। দেখো তোমরা যুক্ত হচ্ছে, দেখো আবার পরের অংশটা আসি। এটা হচ্ছে যে বলছে যে টিকেটস অফ কস সিএক্স ডিগ্রি ইজ কল হোয়াট, ঠিক আছে? তো এখানে দেখো কি আসছে, ডিগ্রি আসছে। তো আমরা হচ্ছে ডিগ্রিকে সরাসরি টিকেটস করতে পারবো না, আগে আমরা হচ্ছে যে কাজটা করব ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে ফেলবো। তো আমরা জানি দেখো 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান। এখন তাহলে আমার দরকার কোন ডিগ্রি? x ডিগ্রি। x ডিগ্রি সমান কত? পাই x বাই 180 রেডিয়ান। এটা হচ্ছে ওকে। দেখো আমরা তাহলে ddx অফ cos 3x ডিগ্রি ছিল, কিন্তু আমরা কি করতে পারবো না, ডিগ্রিতে সমাধান করতে পারবো না। এই জন্য কি করলাম, এটা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করলাম, ঠিক আছে? তাহলে রেডিয়ানে আমরা x ডিগ্রিকে কনভার্ট করে আমরা পাই x বাই 180 পেলাম, তারপর কাটাকাটি করে শেষ পর্যন্ত এটা পেলাম। এখন এটাকে আমরা ddx করব। তাহলে দেখো cos x এ করলে কি হবে? মাইনাস সাইন x, x বলতে হচ্ছে কত? পাই x বাই 60। কিন্তু যাকে আমরা x চিন্তা করছি সে কি x না, সে x না, সে হচ্ছে পাই x বাই 60। তাই আমরা তাকে আবার কি করব, সাইডে গিয়ে তাকে গিয়ে আবার ddx করব সাইডে নিয়ে, অর্থাৎ পাই x বাই 60। তাহলে শেষ পর্যন্ত কি হবে, যদি পাই x বাই 60 কে যদি ddx করি তাহলে পাই বাই 60 পেয়ে যাব, আর x টা করলে 1 হয়ে যাবে। তাহলে পাই বাই 60 কে আমি সামনে নিলাম, আর এখানে থাকলো, আচ্ছা মাইনাসটা সামনেই আছে, মাইনাসটা সামনেই আছে, আর এখানে থাকলো হচ্ছে সাইন পাই এক্স বাই 60, ঠিক আছে? ওকে, এই যে ddx অফ পাই এক্স বাই 60 করলে আমরা শেষ পর্যন্ত কত পাবো? পাই বাই 60। তো এটাকে পিছনে, এটাকে এখানে না লিখে সামনে লিখছি, মাইনাসটা ছিল মাইনাসটা রেখে দিয়েছি, আর সাইন পাই এক্স বাই 60 রেখে দিয়েছি। ওকে, এটা একটা আনসার গেল। এবার হচ্ছে দেখো আমরা আর দুইটা দেখি। উনত্রিশ নাম্বারটা দেখো, বলছে যে f of x is equal sin square, f of x is equal হচ্ছে sin square x হলে লিমিট x টেন্ডস টু 1 f of x প্লাস h মাইনাস f of x বাই h এর মান কত? এই ধরনের অঙ্ক আমি এর আগের দিনে করেছি। কি বলছে দেখো তো, এখানে f of x দশ, এখন f of x এর জায়গাতে f of x প্লাস h মাইনাস f of x বাই x, তার মানে হচ্ছে দেখো এখানে sin square x এর, এই sin square x এর মূল নিয়মের অন্তরজ বের করতে বলছে, ঠিক আছে? তো মূল নিয়মের অন্তরজ যে কথা, মূল নিয়মে অন্তরজ বের করার যে কথা, স্বাভাবিক অন্তরজ বের করা বা তাকে ddx করা একই কথা, আমি এর আগের দিন বলছিলাম। তাহলে আমাকে বের করতে হবে লিমিট x টেন্ডস টু 1, আর এইটুকুর পরিবর্তে আমি কি করতে পারি, এটার অন্তরজ বসাতে পারি, বা এটা ddx এর মানটা বসাবো। তাহলে এইটুকুর পরিবর্তে যে ফাংশন দেওয়া থাকবে তার ddx বসাবো, আমি এর আগের দিন বলছিলাম। তাহলে sin square x কে ddx করলে কত হবে? 2টা সামনে আসবে আর sin x হবে, কিন্তু যাকে আমরা x চিন্তা করছি সে কি x না, সে হচ্ছে কি sin x, sin x কে করলে কি পাবো আমরা? cos x
মানে সাইন স্কোয়ার এক্স এর ডিডিএক্স করলাম। সাইন স্কোয়ার এক্স এর ডিডিএক্স করলে কি হবে, ওই যে সাইন স্কোয়ার এক্স এর এই পাওয়ারটা সামনে আসবে, তারপরে যাকে এক্স ধরো এটা মনে চিন্তা করো যে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটা সামনে আসলো, তারপরে এক্সটা থাকলো এন মাইনাস ওয়ান, মানে 2 - 1 করলে কত হবে, এক্স এর উপর 2 - 1 করলে কত হবে, 1ই হবে। এই জন্য আমি এখানে সাইন এক্স সাইনের উপরে আলাদাভাবে 2 - 1 লিখে নিই, সরাসরি কি লিখছিলাম আমরা 2 sin x লিখছিলাম, আর এখানে cos x, ঠিক আছে। আবার 2 sin x cos x সমান কি sin 2x না, ওকে sin 2x, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা এটার অন্তরজ বের করলাম এবং এটার অন্তরজ হচ্ছে sin 2x। এবার হচ্ছে x এর জায়গাতে তুমি যদি কি বসাই দাও 1 বসাই দাও, তাহলে হচ্ছে কত হবে, x এর জায়গাতে 1 বসালে হচ্ছে sin 2 হবে। এখন এটা যদি অ্যান্সারে থাকে তাহলে থাকলো, তাছাড়া হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, এটাই থাকার কথা অ্যান্সারে, ঠিক আছে। অ্যান্সারটা কি সঠিক মনে দেখে নাই আমার, তোমরা দেখবে এটা আছে কিনা অ্যান্সার, এটা থাকার কথা, নাহলে হচ্ছে অন্য কিছু থাকলে হয়তো এটা থাকতে পারে। এই জায়গাতে হয়তো এক্স এর মান তুমি 1 বসাই দিলে sin 1 cos 1 হলো, এবার এটাই থাকার কথা ছিল মেবি, ঠিক আছে। তার মানে তুমি বুঝতে পারছো, মানে মেইন যে কথাটা এটা যে ভয় পাওয়ানোর জন্য এই অংশটা দিয়েছে, বড় অংশটা, কিন্তু বড় না, এটা কিন্তু ছোট। লিমিট এক্স টেন্ডস টু 1 f of x plus h minus f of x of h, এর মানে হচ্ছে এই যে এটার মানে বোঝাচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে তার কি বের করতে বলছে, তার অন্তরজ বের করতে বলছে, ঠিক আছে। সো তার অন্তরজটা এইটুকুর পরিবর্তে তার অন্তরজ বসাই দিবা আর লিমিটের মান বসাই দিবা, ওকে। তারপর একটা দেখো যে সাইন ইনভার্স cos x এর অন্তরজ সহগ কত, মানে এর হচ্ছে অন্তরজ সহগ বলতে এর ডিডিএক্সটা কত, ঠিক আছে। তাহলে এই ডিডিএক্স কত হবে, আগে আমাকে দেখো আমি একটা কাজ করতে পারি, দেখো সাইন এখানে আছে না, তো সাইন এক্স পরিবর্তে আমি যদি আচ্ছা cos x এর পরিবর্তে যদি আমি কোনোভাবে সাইন এক্স নিয়ে আসতে পারি, cos x এর পরিবর্তে যদি কোনোভাবে সাইন এক্স নিয়ে আসতে পারি তাহলে কেটে দেওয়া যাবে। আবার আমরা আরেক কাজ করতে পারি যে সাইন ইনভার্স এক্স এ করলে 1/1 minus x স্কয়ার হয়, তো সেটা একটু বড় হয়ে যায়। আমরা cos x এর পরিবর্তে sin x আনার চেষ্টা করি। আচ্ছা cos x সমান √1 minus sin স্কয়ার x, এটা নিতে পারি। এটা নিলে হচ্ছে আর একটু বড় হয়ে যায়, অথবা আরেক কাজ করতে পারো, সরাসরি ডিডিএক্স করে ফেলো। সাইন ইন এটা ডিডিএক্স করতে বলছে, অন্তরজ মানে হচ্ছে ডিডিএক্স করতে বলছে, ডিডিএক্স অফ সাইন ইনভার্স cos x করতে বলছে, ঠিক আছে। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স cos x মানে ডিডিএক্স অফ সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x এ করলে কত হবে 1/1 minus x স্কয়ার, x স্কয়ার বলতে আসলে কাকে, cos স্কয়ার, ঠিক আছে। কিন্তু যাকে x চিন্তা করেছি, মানে যদি ডিডিএক্স অফ সাইন ইনভার্স x কে অন্তরজ করলে কত হবে 1/1 minus x √1 minus x স্কয়ার, 1/√1 minus x, কিন্তু যাকে x চিন্তা করেছি সাইন ইনভার্স যাকে x চিন্তা করে সে কি x না, সে x না, সে cos x, তাহলে cos x এর করলে আমরা ডিডিএক্স করলে কি পাবো মাইনাস sin x পাবো, ঠিক আছে। আবার নিচে দেখো তো এটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, √1 minus cos স্কয়ার x এর পরিবর্তে কি বসাতে পারি, এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, দেখো তো এটার পরিবর্তে আমরা sin x বসাতে পারি। তাহলে এটার পরিবর্তে যদি আমরা sin x বসাই তাহলে উপরে আছে মাইনাস sin x আর নিচে হবে এটার পরিবর্তে হবে sin x। কেন, কারণ 1 minus cos স্কয়ার x সমান হচ্ছে sin স্কয়ার x, আর স্কয়ারের রুট কেটে গেলে কি হবে শুধু sin x হবে, তাহলে উপরে sin x নিচে sin x কেটে গেল, থাকলো -1, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে 30 পর্যন্ত আজকে রাখলাম। পরের দিন যে কাজটা করব আমরা হচ্ছে বাকি অংশটুকু আছে, হ্যাঁ বাকি 29টা আছে, পরের দিন আমরা সময় নিয়ে শেষ করে দেব। আজকে 30 পর্যন্ত রাখলাম, আমরা হচ্ছে পরের দিনে কালকে ইনশাল্লাহ কালকে হচ্ছে বাকি 29টা শেষ করব, হ্যাঁ। এনে একটু পিডিএফটা উলট পালট হয়ে গেছে, আমি এটা ঠিক করে পরের দিন বাকি অংশটা শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকে পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো এবং হচ্ছে ক্লাসটি করে নিবা, এবং আমাদের এর আগের পার্ট 1টা দেওয়া আছে, পার্ট 2 এবং বাকি পার্টগুলো ফিজিক্সের অংশগুলো আসবে, তোমরা করে ফেলবা, ঠিক আছে, ওকে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।